তাকে সুযোগ মতো ইচ্ছা মতো ব্যবহার করছে। তারা আমাকে যখন ইচ্ছা হয়েছে তখন ফোন দিয়ে তাদের বাসায় নিছে, তখন তাদের লিটারালি আমাকে ঘরের বউর মতো ট্রিট করে। এদিকে ওসমান হাদির আসামির ফয়সাল করিমের এবার একটি অনৈতিক ভিডিও আমাদের হাতে এসেছে। ভিডিওটি 11 ডিসেম্বর রাতে সাভারের মধুমতি মডেল টাউন রিসোর্টে বলে সূত্র জানিয়েছে। হাদিকে শ্যুট করার আগের রাতে এই ফয়সাল করিম, মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোদ্ধা এই দুই পুরুষ এবং ফয়সালের বান্ধবী মারিয়া ও তার একজন সঙ্গী, মোটে 2 জন নারী 2 জন পুরুষ সেই রিসোর্টে একই কক্ষে রাত কাটান বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তারা 4 জন সেই রিসোর্টে তাদের ব্যক্তিগত খায়েশ মেটানোর পর পরিকল্পনা করেন যে তারা পরের দিন গেল 12 ডিসেম্বর হাদিকে চিরদিনের জন্য সরিয়ে দিবে এবং গেল 12 ডিসেম্বর জুম্মার নামাজের পর রাজধানীর পুরানা পল্টন বক্স কালভার্ট রোডে এই হাদির চলন্ত রিকশাকে টার্গেট করে একটি বাইকে করে এসে এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ইসলাম ওরফে ওসমান হাদিকে গুলি করে তারা তারই পালিয়ে যান ফয়সাল ও বাইকার আলমগীর হোসেন। এই শহীদ বিন ওসমান হাদির চিকিৎসা পর যখন নিজের জীবনের সাথে লড়াই করে আর বেঁচে ফেরা হলো না বাংলাদেশে এই ওসমান হাদির, তখন তার সেই নিথর দেহ দেখতে ও জানা যায় যে পরিমাণ মানুষের ভালোবাসা দেখা গিয়েছে তা গত 50 বছরে দেখা যায়নি। এমন জানাজা বাংলাদেশের মাটিতে, যা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের বুকে। এই ওসমান হাদি ছিলেন একজন সাহসী কণ্ঠস্বর এই বাংলার বুকে। কিন্তু এই ওসমান হাদির আসামি এত দ্রুত ভারতে পালিয়ে গেল কিভাবে? এই বিষয়ে কিছুই বলতে পারে না এই অন্তর্বর্তীকালীন সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টারা। এই দেশে কি আইন শৃঙ্খলা বাহিনী আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন দেশের সাধারণ নাগরিক। হাদির জানাজার পর তাকে দাফন শেষে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেত্রী ও এক মারাত্মক সমন্বয়কের ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চলেন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি একটু দেখে আসা যাক। আজকে আমি আমার লাইফটা শেষ করে এখানে আসছি। বুধবার ফেসবুক লাইভে এসে শিফা অভিযোগ করেন সমন্বয়ক সুহানের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, এমনকি সুহানের পরিবারও তাকে ব্যবহার করে আসছে। এসব ঘটনা নিয়েই শিফাকে আঘাত করেছে সুহান। শুধু কি তাই, এই দেশে হাদি হত্যার ইস্যুকে কেন্দ্র করে একজন সনাতন ধর্মীকে এভাবে পিটিয়ে হত্যা করে জনসম্মুখে আগুন লাগিয়ে মেরে ফেলা হয়েছে। সেই ঘটনার ইস্যুতে বলা হয়েছে সেই হিন্দু ব্যক্তি দীপুচন্দ্র দাস নাকি ইসলামকে অবমাননা করেছেন, যার প্রমাণস্বরূপ সেই দীপুচন্দ্র দাসের মৃত্যুর পর কোনো অভিযোগ দেখাতে পারেনি তৌহিদি জনতা নামে আন্দোলনকারীরা। দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে। আমরা প্রত্যেকে জানি তাকে প্রথমে পেটানো হয়েছে, তারপর ঝুলানো হয়েছে, তারপর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা প্রশ্ন আমি গত কদিনে একবারও খোঁজার চেষ্টা করিনি, দীপুচন্দ্র দাসকে মবের হাতে তুলে দিল কারা, কিংবা দীপুচন্দ্র দাসকে সেই তথাকথিত মৌলবাদী উগ্রপন্থী জিহাদি জামাতিরা কোথা থেকে ধরে নিয়ে আসলো? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে আমাকে এই প্রশ্নটা করতে পারতেন, হয়তো আপনাদের মাথায় আসেনি ব্যাপারটা, আমার মাথায় আসেনি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে স্পষ্ট দেখলাম দীপুচন্দ্র দাসকে সেই তথাকথিত ইসলামী মৌলবাদী জঙ্গি জিহাদিদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের পুলিশ প্রশাসন। আমি প্রথমে বিশ্বাস করি নাই। এই ভিডিও দেখার পর অসংখ্য উপায়ে আমি ক্রস চেক করেছি যে আদৌ এই ভিডিওটা এআই ম্যাক কিনা। প্রত্যেকটা জায়গা থেকে আমি নিশ্চিত হয়েছি এটা দীপুচন্দ্র দাসের সেই মবের হাতে তুলে দেওয়ার ভিডিও। ভাবতে পারেন বাংলাদেশ পুলিশের একজন এসপি, একজন ওসি দীপুচন্দ্র দাসকে মৌলবাদীদের হাতে তুলে দিচ্ছে। দীপুচন্দ্র দাসকে মব করা হবে এটা জানার পরেও প্রশাসন কিভাবে মৌলবাদীদের হাতে তুলে দিল তাকে? তাহলে এই দেশে আসলে একের পর এক কি ঘটেই চলেছে ভিতরে ভিতরে। এভাবে যদি একের পর এক মানুষকে হত্যা করার পর যদি সঠিক বিচারের মুখে আসামিদেরকে গ্রেপ্তার না দেখাতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে এই সবের দায় এই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে উপদেষ্টাদের সবাইকে নিতে হবে।
এই ওসমান হাদির আসামি রিসোর্টে সারা রাত আনন্দ উল্লাস করে হাদিকে মেরে দিয়ে চলে গেল। বাংলাদেশের সরকার সহ উপদেষ্টারা এখনো আসামি খুঁজতেছে। এই হলো সোনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসছিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? আমি করো। আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পইরা যায় তাহলে তো সরকার ঠিকই নাই, সে তো পইরা যাওয়াই উচিত। সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয়, তারা যদি এই ছোট্ট অল্প পরিসরের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি, যেই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে যদি তারা হুমকি মনে করে, তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারে রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তারা বাংলাদেশের ইনসাফ কায়েমের শত্রু। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ওসমান হাদির আসামি কি সত্যি পালিয়ে গিয়েছে ভারতে, নাকি এই দেশে কোনো এক বড় মাপের নেতার ছায়াতলে লুকিয়ে রয়েছে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।